বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে কথা বলতে গিয়ে বা নিয়মিত কাজ করতে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতার আমি সম্মুখীন হয়েছি। একটা সময় আমার মনে হতো যে সাংবাদিকদের নিয়ে কাজ করতে গেলে আমার সংবাদ কিংবা এই সংবাদের অন্যান্য জায়গাগুলো সাংবাদিকদের বেসিক কিছু করাপশন নিয়েই হয়তো বা কাজ, এর বেশি আমি কখনো শুরুর দিকে চিন্তা করি নাই। আমার আহ, এই কাজের সঙ্গে সম্পৃক্ততা আমার অনেক বছরের। আমি অনেক বছর ধরেই চেষ্টা করছি ঢাকার মিডিয়া কিভাবে কাজ করে, সাংবাদিকরা কিভাবে কাজ করে এই জিনিসটা ফলো করার। কিন্তু সামনাসামনি এগুলো প্রকাশের কাজটা হয়তো বা মাত্র ৩-৪ বছর হয়েছে আমি শুরু করছি। তো এই জায়গা থেকে আমি নতুন নতুন যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, তার মধ্যে অন্যতম সাংবাদিকদের সন্ত্রাসী কার্যক্রম কিংবা তাদের বিজনেসের স্বার্থে কতটা ভয়ঙ্কর হইতে পারে এইটার অভিজ্ঞতা হয়েছে। এবং এই অভিজ্ঞতা যদি আমি কারো নাম বলি, সেটা হচ্ছে গিয়ে এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে জাহিদুর রহমানের আমি গল্প বলতে চাই, তার ঘটনা বলতে চাই, সে কি ঘটাইছে এবং গত কয়েক ঘন্টায় কেন সে আলোচনায়। ওকে, জাহিদুর রহমান হচ্ছে গত কয়েক ঘন্টায় আলোচনায় আছে, সেইটা আমি সেকেন্ড পার্টে শুরু করব। বাট আমি ফার্স্ট পার্টে জাহিদুর রহমানকে আসলে আমি অনেকদিন ধরেই চিনি। আওয়ামী লীগের আমলে তিনি সাভারের যিনি সংসদ সদস্য ছিলেন, ডক্টর এনাম মেডিকেল কলেজ রানা প্লাজার ঘটনার পর খুব আলোচনায় আসে এবং সেখান থেকে এনাম হয়ে ওঠেন আওয়ামী লীগের বড় নেতা, প্রতিমন্ত্রী, সব কিছু। এবং ইনামের সবচেয়ে ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। সো জাহিদুর রহমান তার সকল ব্যবসার অংশীদার ছিলেন। ইনফ্যাক্ট এনাম মেডিকেল কলেজেরও তিনি ডিরেক্টর ছিলেন। তারপর হচ্ছে গিয়ে অন্যান্য বিজনেসেও ছিলেন। এছাড়া আওয়ামী লীগের সবার সাথেই তার কম বেশি ভালো সম্পর্ক ছিল, যদিও আগস্টের পর তিনি বলা শুরু করলেন যে তিনি ছিলেন নির্যাতিত বা এরকম কিছু। কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, এটা আমি হচ্ছে গিয়ে 2024-25-এ বারবার বলার চেষ্টা করছি, আজকে আবারও বলার চেষ্টা করি, কিছুক্ষণ আগেও আমি লিখছি। সেটা হচ্ছে যে বাংলাদেশে জুলাই আগস্টের সবচেয়ে আলোচিত যে ঘটনা, সেটা হচ্ছে যে 6 জনের লাশ পুড়িয়ে ফেলা আশুলিয়ায়। এবং সেই ঘটনায় সরাসরি জাহিদ জড়িত ছিলেন। স্থানীয় সাংবাদিকরা ভয়ে মুখটা খুললেও ওপেনে আমার সঙ্গে অনেকের কথা হচ্ছে এবং তারা নিশ্চিত করছে যে তিনি সেই দিন কে কে আন্দোলনকারী তাদেরকে দেখিয়ে দেওয়া ইনফরমেশন, বিভিন্ন ছাত্ররা যখন সাংবাদিকদের ইনফরমেশন দিচ্ছিলেন, সেই ইনফরমেশনগুলো পুলিশের হাতে পৌঁছে দেওয়া, সো সে সরাসরি এই ঘটনায় জড়িত। কিন্তু যেহেতু সে এনটিভি হচ্ছে গিয়ে মোসাদ্দেক হোসেন ফালুর, তিনি বিএনপির এক সময় প্রভাবশালী ব্যক্তি, এখনও হয়তো বা প্রভাবশালী ব্যক্তি। মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের সঙ্গে তার ভালো সম্পর্ক, সাভারে তিনি গেলে সব কিছু তিনি করেন। কিংবা মাহমুদুর রহমানের জন্য মানিকগঞ্জ থেকে সাভার পর্যন্ত যত কাজ, বিভিন্ন ভিডিও সংগ্রহ করা বা আরও বিভিন্ন কাজ, যেগুলো আমি এখন বলতে পারতেছি না, সেইগুলো তিনি করে থাকেন জাহিদুর রহমান। সো জাহিদুর রহমান একটা পাওয়ারফুল লোক, তাকে আসলে কারো কিছু বলার ক্ষমতা নাই। তো এই ঘটনা বারবার বলার পরও যেহেতু তার এত ভালো ব্যাকআপ, তাকে কেউ কিছু বলে নাই। তিনি হচ্ছে গিয়ে তার মতো করেই নৈরাজ্য করে যাচ্ছিলেন। সাংবাদিকতা কম, এগুলারে আপনারা বলতে পারেন যে এলাকার ক্যাডার বেশি। এবং ওনার ক্যাডারগিরিটা না শুধু এলাকায় না, বিভিন্ন দিকে ছড়াইতে শুরু করলো। এবার আসি কেন গত কয়েক ঘন্টায় তিনি এত আলোচিত হয়েছে। এবার আমি কয়েকটা নোট নিয়ে আসছি, আমি একটু নোট দেখে দেখেই বলবো। সেটা হচ্ছে আপনারা এনটিভিতে গেলে পাবেন যে গতকাল এই জাহিদের নেয়া একটা ইন্টারভিউ প্রকাশ হয়েছে, স্পেশাল ইন্টারভিউ কারা পরিদর্শক মোতাহার হোসেনের। সো মোতাহার হোসেনের এই ইন্টারভিউটা প্রকাশ হয়েছে, আপনারা পাবেন। এনটিভি যদি সরায় ফেলে কোনো সমস্যা নাই, আমি তাদের থাম সহ সব কিছু ডাউনলোড করে রেখে দিছি। সো মোতাহার হোসেনের এইটা প্রকাশ হওয়ার পর যেটা হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে খবর আসতে শুরু করলো যে 27 জুলাই বিকেল ঠিক 4:10 জাহিদুর রহমান হচ্ছে কেরানীগঞ্জের কারাগারে প্রবেশ করে এবং কারাগারে সে প্রবেশ করেন আরও একজন নারী কর্মকর্তার সহায়তায়। সেখানে প্রবেশ করে তিনি সরাসরি চলে যান জেলার সাখাওয়াত হোসেনের রুমে। সো সাখাওয়াত হোসেনের রুমে সে কেন গেছে, এইটা হয়তো বা আপনাদের মনে প্রশ্ন আসছে। সো সাখাওয়াত হোসেনের রুমে তার সঙ্গে প্রায় 3 ঘন্টা ব্যাপী বৈঠক করে সাবেক স্পিকার শামসুল হক টুকু।
প্রতিমন্ত্রী পলক, এনামুল মানে তার হচ্ছে বিজনেস পার্টনার এনাম, এবং আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এখন এই বৈঠকগুলো বিভিন্ন কারণে হয়েছে। কারোর সঙ্গে তার বিজনেস, তিনি এখানে শামসুল হক টুকু, এনামুর রহমান এদের হচ্ছে বিজনেস পার্টনার, সো এদের বিজনেস এখন কেয়ারটেকার হিসেবে উনি দেখাশোনা করতেছে। এর বাইরে পলক এবং আনিসুল হকের তিনি হচ্ছে জামিনের দায়িত্ব নিছেন। সো এই জামিনের দেনা পাওনা এটা কিভাবে হবে, কত টাকায় হবে, সেই মিটিং ছিল মূলত কালকে ওখানে। এবং এই কাজটা কিভাবে হবে, কিভাবে লেনদেন হবে, এছাড়া বিজনেসের আলাপগুলো, তাদের বিজনেসগুলো কে দেখবে, সেগুলো কিভাবে দেখে শুনে রাখতে হবে, এই বিষয়গুলোর দায়িত্ব নেয় জাহিদুর রহমান। কারণ জাহিদুর রহমান খুব ক্ষমতাবান সাংবাদিক বাংলাদেশের, তার এত বড় অপরাধের পরও কেউ কিছু করতে পারে না, এবং বিভিন্ন জায়গায় তার লিঙ্ক লবিং আছে। সো এই যে মিটিং, এই মিটিংয়ে আমি দুইটা নাম বললাম, কারা পরিদর্শক মোতাহার হোসেন, উনি সরাসরি এই মিটিংটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। এছাড়া এইটা হয়েছে জেলার সাখাওয়াত হোসেনের রুমে, সাখাওয়াতের রুমে, হোসেন কিনা আমি ঠিক, সাখাওয়াত ওনার নাম। এছাড়া আরও 2-3 জন কর্মকর্তার নাম আসছে এখানে। সুরাইয়া বলে একজন নারী কর্মকর্তার নাম আসছেন, আবু তাহের বলে একজনের নাম আসছেন, যারা এই পুরো মিটিংটা অর্গানাইজ করার জন্য এইখানে হেল্প করছেন বা এই মিটিংটা অর্গানাইজ করে দিছে। সো এটা একটা ভয়ঙ্কর বিষয় বাংলাদেশের জন্য, যারা অনেকগুলো হত্যা মামলার আসামি, নানান ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত, এই ধরনের আসামির সঙ্গে একজন বিতর্কিত সাংবাদিক, তিনি গিয়ে কারাগারে, ঠিক কারাগারেই বলতে হচ্ছে, কারাগারের পুরো কম্পাউন্ড মিলিয়ে একেবারে নিশ্চিন্তে 3 ঘন্টার মতো বৈঠক করছেন, এবং পুরো বৈঠকটা হচ্ছে গিয়ে আয়োজন করে দিছে কারা কর্তৃপক্ষ। সো এখানে দুইটা ঘটনা হইতে পারে। এক, সরকার হচ্ছে কিছুই জানে না, তারা খুব ভালনারেবল অবস্থায় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, এবং তারা যদি ভালনারেবল অবস্থায় থাকে, বাংলাদেশের জন্য এটা একটা ভয়ঙ্কর চিহ্ন। 2, যেটা হইতে পারে যে সরকার সত্যিই ভালো করে জানে যে এইটা কি হইতেছে, এইখানে কেন মিটিং হচ্ছে, সব কিছু তারা জানে। ফলে জাহিদ আসলেই সরকারের লোক, সে হয়তোবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই সাবেক আওয়ামী নেতাদের সঙ্গে যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশন করার জন্য গেছে। সো এমন একজন ব্যক্তিকে আসলে সাংবাদিক বলা কতটা যৌক্তিক আমি জানি না। একে আসলে এখন সাংবাদিক কম, অনেকগুলো উপমা দেওয়া যায়। নেগোসিয়েটর হিসেবে আমি একটু ভালো শব্দ ব্যবহার করছি, দালাল বলা যায়। তার যে কর্মকাণ্ড, এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ডও বলা যায়। আগের ঘটনা তিনি এটা করছে, তার ভয়ে কেউ মুখ খোলে না। উনি অনেক পাওয়ারফুল, বড় বড় সাংবাদিক ওনার সঙ্গে আছে, উনি সাইবার অ্যাটাক চালায়, উনি ফেক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন জনের বিরুদ্ধে লেখায়, উনি সরাসরি হামলা করায়। সো এই ধরনের জাহিদরা বাংলাদেশের গণমাধ্যমে দিন দিন বাড়তেছে। আমরা এর আগে সময় টিভি চ্যানেল 24-এর ঘটনা দেখলাম, সেখানেও সাংবাদিকরা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। আজকে এনটিভির নাম আসলো। আমি ঠিক জানি না ঢাকার গণমাধ্যমগুলো কি আসলে গ্যাং কালচারকে প্রমোট করতেছে নাকি মাফিয়া কালচারকে প্রমোট করতেছে, যে তারা এই ধরনের সাংবাদিককে দিন দিন প্রমোট করা শুরু করছে। এরা কাজ করতেছে এবং এদের বিরুদ্ধে না রাষ্ট্র কোনো স্বাধীন নিরপেক্ষ তদন্ত করতেছে, না কোনো গণমাধ্যমগুলো ব্যবস্থা নিচ্ছে, এবং এই গণমাধ্যমগুলোর প্রধানরা এগুলোর সঙ্গে সরাসরি জড়িত। আর দ্বিতীয়, এই 27 জুলাইয়ের 4:10 থেকে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কারাগারের, এগুলো চেক করতে পারলে স্বাধীন ও নিরপেক্ষ যদি তদন্ত হয়, এই তথ্যও বেড়ে আসবে। এবং আমি আশা করব এই যে যত মাফিয়াতন্ত্র কায়েম করতেছে সাংবাদিকরা, যদি বলি আগের আমলের মতো, এই মাফিয়াতন্ত্রের আসলে স্বাধীন নিরপেক্ষ তদন্ত এখন জরুরি, এবং সেই তদন্তের উপর ভিত্তি করে এদের আসলে পর্যাপ্ত শাস্তি দেওয়া জরুরি। না হলে আসলে মানুষ দিন দিন সাংবাদিক থেকে মাফিয়াই হয়ে উঠবে এবং গণমাধ্যমগুলো গ্যাং কালচারকে প্রমোট করা শুরু করবে।